বিসমিল্লাহির রহমানির রহিম। নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদেরকে আজকের এই হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, দীর্ঘ বিরতির পর হিসাব বিজ্ঞান বিষয়ের আজকের এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে আমার পড়ানোর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়টা জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমত, ব্যাংক কি, ব্যাংক কিভাবে কাজ করে, সমন্বয় বিষয়টা কি, বিবরণী বিষয়টা কি, ব্যাংকের সাথে রিলেটেড পাস বই, চেক বই, ব্যাংক স্টেটমেন্ট, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। আমি প্রথমেই তোমাদেরকে ব্যাংক সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। তোমরা জানো, ব্যবস্থাপনা বিষয়ে ব্যাংক সম্পর্কে আলাদাভাবে তোমাদেরকে পড়ানো হয়েছে। ব্যাংক হলো একটা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে, আমানত গ্রহণ করে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য জনগণকে ঋণ প্রদান করে, আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে। ব্যাংকের মাধ্যমে আমরা সঞ্চয় তৈরি করতে পারি। ব্যাংকের মাধ্যমে দেশের অর্থনীতিতে অর্থায়নের ব্যবস্থা করা হয়। এই ব্যাংক লেনদেনগুলো আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যে যেটা অন্তর্ভুক্ত, ব্যাংক লেনদেনগুলো আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই তখন আমরা 2 গড়া বা 3 গড়া নগদান বইতে সেটা লিপিবদ্ধ করি। তাহলে ব্যাংকে যদি আমরা কোনো টাকা পয়সা জমা দিই এবং ব্যাংক থেকে যদি কোনো টাকা পয়সা উত্তোলন করি, তাহলে সেটা আমাদের 2 গড়া বা 3 গড়া নগদান বইতে অন্তর্ভুক্ত করতে হয়। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংকের সাথে লেনদেন তৈরি করার জন্য, লেনদেনের সম্পর্ক সৃষ্টি করার জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট বা হিসাব খোলে। ব্যাংকে আমরা যে হিসাব সংরক্ষণ করি তার কয়েকটা শ্রেণী বিভাগ আছে। আমরা সাধারণত 3 ধরনের হিসাব পরিচালনা করি। 1, সঞ্চয় হিসাব; 2, চলতি হিসাব; 3, স্থায়ী হিসাব। দীর্ঘদিনের জন্য যে লেনদেন করি সেটাকে বলি আমরা স্থায়ী হিসাব। আর ব্যবসায়িক লেনদেনে যখন প্রয়োজন ব্যাংকে টাকা জমা দিব, যখন প্রয়োজন ব্যাংক থেকে টাকা উত্তোলন করব, তার জন্য আমরা একটা ব্যবসায়িক হিসাব পরিচালনা করি, এটাকে বলি চলতি হিসাব। ব্যাংকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব পরিচালনা করি। আর সঞ্চয়ের উদ্দেশ্যে ভবিষ্যতে আমরা যাতে টাকা পয়সা বিনিয়োগ করতে পারি, সঞ্চয় করতে পারি, সেই জন্য আমরা টাকা জমা রাখি ব্যাংকে। সেই জন্য সাধারণত ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে আমরা সঞ্চয় হিসাবটা পরিচালনা করি। একজন ব্যবসায়ী ব্যাংকের সমস্ত লেনদেনগুলোকে 2 গড়া বা 3 গড়া নগদান বইতে অন্তর্ভুক্ত করে, ক্যাশ বইতে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা ক্যাশ বইতে কিভাবে অন্তর্ভুক্ত করি? ক্যাশ বইতে যখন আমরা কোনো লেনদেন সংগঠিত হয়, নগদ প্রাপ্তি, ব্যাংক থেকে টাকা প্রাপ্তি, যে কোনো টাকা পয়সা নগদে যখন আমরা পাই, তখন 2 গড়া বা 3 গড়া নগদান বইতে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করা হয়। আর যখন কোনো টাকা পয়সা ব্যবসা প্রতিষ্ঠান খরচ করে, তখন 2 গড়া বা 3 গড়া নগদান বইতে আমরা এটা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করি। ব্যাংকে টাকা জমা দিলে আমার নগদ টাকা কমবে, ব্যাংকে জমা টাকা বাড়বে। আমরা নগদান বইতে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করি, আর ব্যাংকের ডেবিট পাশে, ব্যাংকের কলামে, ব্যাংকের ঘরে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করি। এটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। কিন্তু ব্যাংক যখন তার বইতে আমাদের জমাকৃত অর্থগুলো হিসাবভুক্ত করে, আমরা যখন নগদান বইতে ডেবিট পাশে লিখি, ব্যাংক লেখে ক্রেডিট পাশে। আমরা যখন ব্যাংক থেকে টাকা খরচ করি, নগদান বইতে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করি, আর ব্যাংক অন্তর্ভুক্ত করে ডেবিট পাশে। তাহলে ক্রেডিট পাশে, নগদান বইয়ের ক্রেডিটে আমরা কি কি অন্তর্ভুক্ত করি? ভাড়া বাবদ চেক প্রদান, বেতন বাবদ চেক প্রদান, চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয়, যে কোনো টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে যদি আমরা খরচ করি নগদান বইয়ের ক্রেডিটে, আর এই টাকাটা যেহেতু ব্যাংক থেকে চলে যাবে, ব্যাংকে টাকা কমবে, সেই জন্য ব্যাংক তার বইতে
তার ব্যাংক স্টেটমেন্টে, ব্যাংকের বইতে বা আমাদের পাস বইতে ব্যাংক সেটা অন্তর্ভুক্ত করে ডেবিটে। তাহলে আমরা কি বলি, নগদান বইতে যা ক্রেডিট ব্যাংক বইতে সেটা হয় ডেবিট। আর নগদান বইতে যেটা ডেবিট, আমরা জমাগুলোকে নগদান বইতে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করি আর ব্যাংক সেটা অন্তর্ভুক্ত করে ক্রেডিট পাশে। তাহলে ব্যাংক হিসাবে কোনো টাকা পয়সা ক্রেডিট করা হয়েছে, এর অর্থ হলো আমার ব্যাংকে বা আমাদের ব্যবসায়ী অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আমরা কি বুঝি? ব্যাংকে আমাদের একটা নির্দিষ্ট সময়ন্তে ব্যাংকে যে ব্যালেন্সটা থাকে, নগদান বইয়ের যে ব্যালেন্সটা থাকে, সেই দুটো ব্যালেন্স এক হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে ব্যাংকের ব্যালেন্স একটা নির্দিষ্ট সময়ন্তে বা আর্থিক বছর শেষে ব্যাংকের ব্যালেন্সটা আর নগদান বইয়ের ব্যালেন্স একই হয় না, বিভিন্ন কারণ থাকে। এই এক না হওয়ার কারণগুলোকে আমরা একটা বিবরণীতে অন্তর্ভুক্ত করে মিল করার চেষ্টা করি, ব্যাংকের সাথে আমাদের নগদান বইটাকে যে মিল করার চেষ্টা করি, মিলকরণ করি, এটাকে বলা হয় ব্যাংক সমন্বয়। আর এটা যে বিবরণীতে প্রকাশ করি এটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। যেমন ব্যাংকে 50,000 টাকা আছে, বাট আমার নগদান বইতে সেটা দেখা যাচ্ছে হয়তো 40,000 অথবা 70,000, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সের থেকে নগদান বইয়ের ব্যালেন্সটা হয়তো বেশি অথবা কম। তাহলে আমাকে এই নগদান বইয়ের ব্যালেন্সটা ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করার জন্য যে বিবরণী তৈরি করতে হয় এটাকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী। মিল, এটা অমিলের কারণটা কি? যেমন ব্যাংক সরাসরি একজন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করছে, ব্যাংকে জমা টাকা বাড়ে, নির্দিষ্ট সময়ে হয়তো ব্যাংক আমাকে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সেই তথ্যটা সরবরাহ করে নাই বা আমরা জানি না, তাহলে ব্যাংকে টাকা বাড়লো কিন্তু নগদান বইতে টাকা বাড়ে নাই। অনেক সময় ব্যাংক সুদ মঞ্জুর করে, ব্যাংকে টাকা বাড়ে, আমরা নগদান বইতে হিসাবভুক্ত করি নাই, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে জানি নাই, সেই জন্য ব্যাংকে নগদান বইয়ের ব্যাংক কলমটা যোগ করা হয়নি, তাতে গরমিল হবে। একজন পাওনাদার টাকা পাবে, তাকে আমরা চেক প্রদান করছি, আমরা নগদ বইতে সেটা বাদ দিই, কিন্তু সেই পাওনাদার নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট আর্থিক বছরের মধ্যে ব্যাংকে উপস্থিত না হওয়াতে ব্যাংক টাকা পরিশোধ করতে পারে নাই। যেহেতু ব্যাংক টাকা পরিশোধ করে নাই, কিন্তু আমি নগদান বইতে পাওনাদারকে টাকা চেক প্রদান করার কারণে মাইনাস করলাম, তাই নগদান বইতে কম কিন্তু ব্যাংকে ব্যালেন্স বা স্থিতি একই অবস্থায় আছে, তাতে গরমিল হবে। একজন দেনাদারের কাছ থেকে আমরা চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিই, আদায়ের জন্য যখন ব্যাংকে জমা দিই তখন নগদান বইতে টাকা আমরা বৃদ্ধি করি, ডেবিট পাশে অন্তর্ভুক্ত করি, কিন্তু ব্যাংক যতক্ষণ টাকা আদায় করতে না পারে ততক্ষণ সংশ্লিষ্ট আমানতকারীর হিসাবে টাকা ক্রেডিট করা হয় না বা যোগ করা হয় না। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা আর্থিক বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা 30 জুন সমাপ্ত বছর হতে পারে, 31 ডিসেম্বর সমাপ্ত বছর হতে পারে, সেই সময়ের মধ্যে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে না পারার কারণে ব্যাংক সেটা অন্তর্ভুক্ত করতে পারে নাই, কিন্তু আমরা যখন জমা দিয়েছি তখন নগদান বইতে সেটা যোগ করেছিলাম, এই কারণে নগদান বইতে টাকা বেশি দেখাবে আর ব্যাংকে টাকা কম দেখাবে, গরমিল হবে। এই বিভিন্ন গরমিলগুলোকে আমরা ব্যাংকের সাথে মিল করার জন্য একটা বিবরণী বা প্রতিবেদন তৈরি করব, সেই বিবরণী বা প্রতিবেদনকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। সমন্বয় শব্দের অর্থ সংযোজন বা বিয়োজন। আমরা দেখব কোন জিনিসটা আমাদের যোগ করার কথা ছিল যোগ করি নাই, সেটা যোগ করব, আর কোন জিনিসটা বিয়োগ করার কথা ছিল সেটা বিয়োগ করি নাই, বিয়োগ করব। এখন আসি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার পদ্ধতিগুলোর উপর। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার পদ্ধতি দুটো, এক একক জের পদ্ধতি, দুই উভয় জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে আমরা শুধু নগদান বই সংশোধন করব, ব্যাংক বই সংশোধন হবে না, আর উভয় জের পদ্ধতিতে নগদান বই এবং ব্যাংক বই উভয় বই সংশোধন হবে। আজকে আমার আলোচনার বিষয় একক জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে শুধু নগদান বই সংশোধন হবে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সটাকে বা ব্যাংকের স্থিতিটাকে স্থির ধরে নিয়ে যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা টাকা বাড়ে আমরা সেই সমস্ত লেনদেন নগদান বইতে যোগ করব, আর যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা কমে সেই সমস্ত লেনদেনগুলো আমরা নগদান বইতে বিয়োগ করব। বিপরীতে ব্যাংকের জমা স্থায়ী বা স্থির ধরে নিয়ে এমন কিছু লেনদেন হয় যে লেনদেনগুলোর কারণে নগদান বই কমানো হয়েছে কিন্তু ব্যাংকে টাকা কমে নাই, সেই লেনদেনগুলোকে আমরা নগদান বইতে যোগ করব। আবার এমন কিছু লেনদেন সংঘটিত হয় যার কারণে
নগদান বইয়ের ব্যালেন্সটা আমরা বৃদ্ধি করি বা যোগ করি, কিন্তু ব্যাংকের ব্যালেন্সটা বৃদ্ধি পায় না, সেই লেনদেনগুলো নগদান বইতে আমরা বিয়োগ করব। আরো সহজ করে যদি বলি, ব্যাংকের টাকা একই স্থির, বাড়েও নাই কমেও না, কিন্তু নগদান বইতে আমরা বৃদ্ধি করেছিলাম কোন লেনদেনের কারণে, সেটা বিয়োগ করব। নগদান বইতে বিয়োগ করেছিলাম, মাইনাস করেছিলাম যে সমস্ত লেনদেনের কারণে, সেগুলো আমরা যোগ করব। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি স্টেটমেন্ট আকারে উপস্থাপন করে তোমাদেরকে দেখাই। নগদান বই অনুসারে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা 40,000 টাকা, অর্থাৎ নগদান বই অনুসারে ব্যাংক জমা 40,000 টাকা। তাহলে আমরা যোগ করব কোনগুলো? একজন দেনাদারের নিকট থেকে সরাসরি 10,000 টাকা আদায় করা হয়েছে, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে, কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি, নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। প্রশ্নে লেখা থাকবে দেনাদার নিকট থেকে ব্যাংক কর্তৃক সরাসরি টাকা আদায়, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে একজন দেনাদারের নিকট থেকে ব্যাংক সরাসরি টাকা আদায় করার কারণে ব্যাংকে জমা টাকা বাড়ে, কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে নগদান বই বৃদ্ধি পায় নাই। তাহলে আমাদেরকে এটা সংশোধন করার জন্য নগদান বইতে এটা যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায়, দেনাদারের নিকট থেকে সরাসরি আদায়, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি 10,000। 1 নাম্বার। 2 নাম্বারে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগের সুদ আদায়। আমাদের কোম্পানি বা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক প্রাপ্য বিলের টাকা বা বিনিয়োগের সুদের টাকা সরাসরি আদায় করছে, যেটা ব্যাংকে জমা হয়েছে, কিন্তু আমাদের নিজেদের বইতে, নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে সেটা আমরা যোগ করব 2,000 টাকা। সেটা প্রাপ্য বিল হতে পারে, বিনিয়োগের সুদ হতে পারে, অন্য যে কোনো টাকা ব্যাংক সরাসরি আদায় করতে পারে। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমা টাকা বাড়ে, ব্যাংকের স্থিতি বাড়ে, কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, তার মানে নগদান বইতে আমরা যোগ করব। 4 নাম্বার, পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে 20,000 টাকা। পাওনাদারকে আমি চেক ইস্যু করছি 20,000, অর্থাৎ পাওনাদারকে 20,000 টাকার চেক প্রদান করছি, কিন্তু এর মধ্যে 15,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, 5,000 টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক পরিশোধ করতে পারে না, কারণ পাওনাদার ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে যে সমস্ত চেক আমরা ইস্যু করি বা যে সমস্ত বিল আমরা ইস্যু করি, সেগুলো আমরা নগদান বইতে বিয়োগ করি, কিন্তু ব্যাংকে না যাওয়ার কারণে, ব্যাংকে উপস্থাপন না করার কারণে ব্যাংক সেটা পরিশোধ করতে পারেনি। যেহেতু ব্যাংক পরিশোধ করতে পারে না, ব্যাংকের টাকা বেশি আছে, সেই কারণে আমরা এটা যোগ করব। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ব্যাংকে উপস্থাপন করা হয়নি, 5,000 টাকা। তাহলে আমরা যদি টোটাল যোগ করি 10,000, 5,000, 8,000, 18,000 টাকা, 18,000 টাকা যোগ করলাম, টোটাল 58,000 টাকা। তাহলে কি কি যোগ করলাম? ব্যাংক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় করলো 10,000, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা বিনিয়োগের সুদ বা শেয়ারের লভ্যাংশ আদায়
যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি সেটা যোগ করলাম। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, আমার জমা টাকা থাকলে ব্যাংক আমাদেরকে নির্দিষ্ট সময় শেষে বছরান্তে আর্থিক বছর শেষে সুদ মঞ্জুর করে, সুদ মঞ্জুর করার কারণে ব্যাংকে জমা টাকা বাড়ে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নগদানভুক্ত হয়নি 1000 টাকা। এবং পাওনাদারকে আমরা চেক ইস্যু করছি, অর্থাৎ পাওনাদারকে চেক দেওয়ার কারণে বিয়োগ করছি সেই ইস্যুকৃত চেক যা ব্যাংকে এখনো পাওনাদার উপস্থাপন করে নাই সেটা যোগ করলাম। তাহলে টোটাল যোগ হলো 18,000 টাকা, আগের ছিল 40,000, 18,000 যোগ করাতে 58,000 টাকা। এই 58,000 টাকা থেকে এখন আমরা বাদ দিব যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা টাকা কমে, সেগুলো আমরা বিয়োগ করব। 58,000-এর যে ব্যালেন্সটা ছিল তার থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ লিখব আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 10,000 টাকা। যে সমস্ত চেক আমরা আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, সেই সমস্ত চেক আমরা বাদ দিব। কেন? ব্যাংক আদায় করতে পারে নাই, বাট আমরা নগদান বইতে যোগ করেছিলাম, সেই কারণে আমরা এটা বিয়োগ করব। 1 নাম্বার। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল, প্রদেয় বিল, ঋণের কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক অনেক সময় বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, প্রদেয় বিল, ঋণের কিস্তি, বিভিন্ন রকমের টাকা আমাদের পক্ষে পরিশোধ করলে ব্যাংকে টাকা কমে, আমরা নগদানভুক্ত অন্তর্ভুক্ত করে নেই, তাই বিয়োগ করব। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন বা সুদ যা নগদানভুক্ত হয়নি 1000 টাকা। তাহলে 16,000 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে থাকবে আমার হাতে 42,000 টাকা। 42,000 টাকা, এটাকে আমরা বলবো ব্যাংক বিবরণী অনুসারে, ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা, ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা। তাহলে আমরা নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই তোমাদেরকে। ব্যাংক নগদ বইয়ের ব্যালেন্সের সাথে যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা বাড়ে আমরা সেগুলা যোগ করলাম, আর যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা কমে সেগুলা বিয়োগ করলাম। আর কয়েকটা লেনদেন আছে ব্যাংকে জমা স্থির, কিন্তু নগদান বইতে আমরা যেটা বিয়োগ করছিলাম সেটা যোগ করি, যেমন ইস্যুকৃত চেক আমরা বিয়োগ করছি কিন্তু ব্যাংক পরিশোধ করে নাই, তাই যোগ করলাম। আরেকটা হলো আদায়ের জন্য জমাকৃত চেক আমরা যোগ করছি কিন্তু ব্যাংক আদায় করতে পারে নাই বা প্রত্যাখ্যান হয়েছে, সেই জন্য আমরা এটা বিয়োগ করলাম। শিক্ষার্থীরা, তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারের প্রথম থিওরিক্যাল বিষয়গুলো যদি মনোযোগ সহকারে দেখো আর আজকের এই ক্লাসটা তোমরা যদি অনুসরণ করো, আমি বিশ্বাস করি তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী আস্তে আস্তে প্রাপ্ত করতে পারবে। আজকে এই পর্যন্তই। আশা করি পরের ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করতে পারবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।